ইরানের চোখ ফাঁকি দিয়ে কখনোই হরমুজে ঢুকতেও পারবেন না, বের হতে পারবেন না। আর যাই হোক, তারা আমেরিকাকে ভয় পায় না। আমেরিকার প্রশ্নে তারা হাসে, বলে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আমেরিকা, সিম্পল। ট্রাম্প বলেছেন যে খার্ক আইল্যান্ড দখল করতে চান। খার্ক আইল্যান্ডটা অ্যাকচুয়ালি সবসময় টার্গেটে থাকে। এই আইল্যান্ডটা নিয়ন্ত্রণে নেয়া মানে ইরানের তেলের একটা বড় অংশ আপনি নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারতেছেন। এইচএসসি পাস করার পরে প্রত্যেকের জন্য 2 বছরের মিলিটারি ট্রেনিং কম্পালসারি। ইরান যেহেতু লম্বা সময় ধরে স্যাংশনের মধ্যে আছে, ইরানের ভেতরে কি হচ্ছে এটা শুধুমাত্র ইরানিয়ানরা ছাড়া অন্য কেউ জানে না। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। এই মুহূর্তে বিশ্বের একটা আলোচিত নাম হচ্ছে ইরান এবং হরমুজ প্রণালী। আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি প্রায় 12 বার ইরান ভ্রমণ করেছেন এবং এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করেছেন। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, অনেক কিছু জানা আছে এই হরমুজ প্রণালী এবং ইরান নিয়ে। আশা করি ভালো লাগবে, সঙ্গেই থাকুন। মারুফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আমি মোটামুটি ভালো আছি। আপনাকে আমরা চিনি, নাবিক মারুফ হিসেবে চিনি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, আব্দুল্লাহ হিল মারুফ ভাই। আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, এটা আড্ডা বললে ভুল হবে, কিছু জানার আগ্রহ থেকে আপনার সঙ্গে বসা। আপনি হরমুজ প্রণালীতে অনেকবার পার হয়েছেন। আমি হরমুজ প্রণালী নিয়ে শুরু করতে চাই, যে যেহেতু অনেকবার ভ্রমণ করেছেন এই জায়গাটি, ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে বা বিশ্বের কাছে? জিনিসটা আসলে কি এই হরমুজ প্রণালীটা? আচ্ছা, আমি শুরুতে একটু বলি, যেহেতু আপনি ইন্ট্রোতে বললেন যে আমি 12 বার ইরান যাওয়া আসা করছি। বিষয়টা হচ্ছে, আমি একটা ইরানিয়ান তেলবাহী কোম্পানিতে ছিলাম, যেটা বলতে পারেন ইরানের সরকারি কোম্পানি, অনেকটাই ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি। তো এই কোম্পানির 6টা জাহাজে আমি চাকরি করছি। সো একটা লম্বা সময় ধরে আমার ইরানিয়ানদের সাথে কাজ করা হয়েছে এবং প্রত্যেকবারই আমি দেখা যাচ্ছে ইরানে ট্রাভেল করছি, ওইখান থেকে জাহাজে জয়েন করছি, আবার ওইখানে সাইন আপ করছি। সো আমি ইরানিয়ান কালচার বলেন, ইরানিয়ান ফুড বলেন বা ইরানের অনেক কিছুর সাথেই বেশ পরিচিত। আর যেহেতু ইরানিয়ান কোম্পানি, সো হোম পোর্ট নর্মালি ইরানেই হয়, আর এই কারণেই হরমুজে আমাদেরকে সবসময় যাওয়া আসা করতে হতো। একরকম হরমুজটা আমার মুখস্থ হয়ে গেছে বলা যায়। তো ইম্পর্টেন্সের জায়গাটা তো আমরা এখন সবাই জানি, আমরা নিউজে দেখি যে বিশ্বের যে জ্বালানি সরবরাহ হয় তার মনে করেন 20%ই এই হরমুজ দিয়েই হয়। এইখানে একটা বিষয় কি, যে আপনি ইরানের চোখ ফাঁকি দিয়ে কখনোই হরমুজে ঢুকতেও পারবেন না, বের হতে পারবেন না। আচ্ছা, মানে এটা ভৌগোলিক অবস্থানটা এমন? ভৌগোলিক অবস্থানটা এমন, কারণ এক পাশটা সম্পূর্ণটা ইরান, পাকিস্তান আছে, পাকিস্তান পার হলেই ইরান শুরু, এবং একটা সাইড সম্পূর্ণটাই ইরান, অন্য পাশে ওমান আছে, ইউএই আছে, আর অন্যান্য কান্ট্রি আছে। তো এটা শুধু যুদ্ধের মধ্যে তা না, আমরা যখনই হরমুজের দিকে যাই, ইভেন আমরা যখন ওমানের কোস্টেই যাই, এটা ইরানিয়ান জাহাজ হোক বা অন্য জাহাজ হোক, ইভেন এখনও আমি যে অন্যান্য জাহাজে চাকরি করি, তেলবাহী জাহাজ, আমরা যখন পার্সিয়ান গালফের দিকে যাই, আমরা ওমান কোস্টে যাওয়া মাত্রই দেখা যাচ্ছে যে ইরানিয়ান যে নেভি, তারা আমাদেরকে ফোন করে এবং আমাদের সমস্ত আইডেন্টিটি নেয়, লাস্ট পোর্ট কি, নেক্সট পোর্ট কি, জাহাজের নাম তো তারা জানেই, আর এরপরে ক্যাপ্টেন কোন দেশি, ক্রু আছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ইনফরমেশন। তো এটা বলার রিজন হচ্ছে যে একটা জাহাজ যখন হরমুজের দিকে যায়, তখন তারা অটোমেটিক্যালি ইরানিয়ান নৌবাহিনীর মনিটরিং এর মধ্যেই থাকে। হ্যাঁ, এটা যে শুধু যুদ্ধের মধ্যে তা না, এটা যে কোনো সময়, আমার অনেক বছর এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতেছি, আমরা যখনই যাই এমনই হয়। তো এই হরমুজে যে ইরানিয়ানদের কন্ট্রোল, এটা এখন থেকে না, এটা অনেক আগে থেকেই। আর আমার ইরানিয়ানদের সাথে আসলে খুব ভালো স্মৃতি আছে এখনও। অনেকের সাথে আমি ইনস্টাগ্রামে কানেক্টেড, আমি মেসেজ দিচ্ছি, দেখি রিপ্লাই আসে না, ওদের ওখানে ব্ল্যাক আউট। এর মাঝখানে 1-2জন আমাকে রিপ্লাই দিচ্ছেন, ওরা অন্যান্য সিটিতে থাকে, তেহরানে না। তো মাঝে মধ্যে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি। আর মানে ইরান আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আপনারা মানে আমি দর্শকদের বলবো, যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় আপনারা ইরান যাবেন, অবশ্যই ইরান ভ্রমণ করবেন। আমার ইরানিয়ানদের সব থেকে যে বিষয়টা ভালো লাগে, ইরানিয়ানদের কালচার। যেমন আপনি একজন অপরিচিত মানুষ, বা ধরেন আমি একজন অপরিচিত মানুষ, আমি ইরানে গেলাম, একটা মানুষের সামনে পড়লে আপনাকে সে একটা সালাম দিবে, ভালো আছেন কিনা জিজ্ঞেস করবে। এটা খুব একটা নর্মাল তাদের কার্টেসি, এটা ম্যানার। মানে সে পরিচিত হোক অপরিচিত হোক, তাদের টার্মে যদি বলি, তারা আপনাকে বলবে সালাম খাস্তানাবাসী, খুবই সম্মত। এই যে তাদের মধ্যে যে আদব কায়দাটা, এগুলো আমার খুব ভালো লাগে। আর ওভারঅল আমি মানে ইরানিয়ান কালচার আমার খুবই পছন্দ। মারুফ ভাই, ইরানিয়ান কালচার নিয়ে কথা বলবো, বন্দর নিয়ে কথা বলবো, খার্ক আইল্যান্ড নিয়ে কথা বলবো। আমি যদি ভুল না করি, আপনি সেখানেও গিয়েছেন, কিন্তু আমি এই হরমুজ প্রণালী নিয়ে আরেকটু জানতে চাই। আমরা হরমুজের বিষয় হচ্ছে যে হরমুজের যে ন্যারোয়েস্ট পার্টটা,
যে অংশটার প্রস্থ সব থেকে কম সেটা অ্যারাউন্ড আই থিঙ্ক 21 নটিক্যাল মাইল মতো। তো এটা আসলে খুবই ন্যারো একটা জায়গা। আবার এর মধ্যে টিএসএস আছে। টিএসএস মানে হচ্ছে ট্রাফিক সেপারেশন স্কিম। টিএসএস এর যেমন একটা ইনবাউন্ড লেন আছে যেটা ভেতরে ঢুকবে, একটা আউটবাউন্ড লেন আছে যেটা ভেতর থেকে বের হবে, আর একটা আপনার সেপারেশন জোন আছে যেটা এই দুই লেনকে ভাগ করে। তো এই ইনবাউন্ড আর আউটবাউন্ড লেন হচ্ছে মাত্র 2 নটিক্যাল মাইল প্রস্থ। তো টোটাল এই 6 নটিক্যাল মাইলের মধ্যে দিয়ে কিন্তু একটা জাহাজকে যাওয়া বা আসা করতে হবে। তো যার কারণে এইখানে আপনি কখনোই ইরানের চোখ ফাঁকি দিয়ে বের হতে পারবেন না, সম্ভব না, এটা কোনো জাহাজের পক্ষে সম্ভব না। কারণ আপনাকে এই টিএসএস এর মধ্যে আসতেই হবে এবং আপনাকে ইরানের মনিটরিং এর মধ্যে আসতে হবে। তাছাড়া পার্সিয়ান গালফ তো এমন না যে অনেক বড় জায়গা, এটা ম্যাপে একটু বড় দেখাতে পারে বাট অ্যাকচুয়ালি এত বড় জায়গা না। এখানে ডেপথ যথেষ্ট কম, মানে আপনার গভীরতাটা খুব বেশি না সব জায়গায়। যার কারণে আমরা যখন বড় বড় তেলবাহী জাহাজ নিয়ে যাচ্ছি তখন একটা নির্দিষ্ট রুটই মোটামুটি ফলো করতে হয়। আমরা চাইলে যে মানে অন্য পথ দিয়ে যাব এটা সম্ভব না। যার কারণে এই যে এখন যে বিষয়টা দেখতেছেন যে ইরানিয়ানদের কন্ট্রোলে, এটা আগেও ছিল এখনো, এবং আমার মনে হয় না ইরানিয়ানরা ছাড়া ওইখানে অন্য কোনো কান্ট্রির অ্যাবিলিটি আছে এই পুরো এরিয়াটা কন্ট্রোল করার। আচ্ছা, এই যে এই প্রশ্নটাতে আসতে যাচ্ছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আমেরিকা নেবে, ওটার নামই বদলে দেবে, ট্রাম্প প্রণালী হয়ে যাবে। আসলে কি এটা আদৌ বাস্তবসম্মত কোনো কথা সম্ভব? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হয় না খুব সহজে সম্ভব হবে। হয়তো হতে পারে ভবিষ্যতের কথা আমরা জানি না, বা আমেরিকা শক্তিধর দেশ, অবশ্যই তারা চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু ইরানের বিষয়ে আমি যতটুকু জানি যে ইরান যেহেতু লম্বা সময় ধরে স্যাংশনের মধ্যে আছে, তো আমার ইরানিয়ানদের সাথে মিশে আমি যতটুকু বুঝি যে ওরা যেটা বলে যে দেখো আমাদের স্যাংশন হওয়ার কারণে একটা বিষয় লাভ হয়েছে কি যে ইরানের ভেতরে কি হচ্ছে এটা শুধুমাত্র ইরানিয়ানরা ছাড়া অন্য কেউ জানে না। ইরানের যে এই যে আমরা দেখতেছি ইরান যে একের পর এক আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে, এই বিষয়টা হচ্ছে যে ইরান এত বছর ধরে কি কি ডেভেলপ করতেছে এটা শুধুমাত্র ইরানিয়ানরা ছাড়া অন্য কোনো দেশে এই ইনফরমেশন নাই। আর অবভিয়াসলি ইরানের খুব ভালো বন্ধু রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং চায়না। এটা অনেক আগে থেকেই। ইভেন আমরা অনেকবার ইরান থেকে তেল নিয়ে চীনকে মানে ইরান থেকে তেল লোড করে চীনে ডিসচার্জ করা হয়েছে, এবং এটা এখনো হয়। চীন কিন্তু সব থেকে বেশি তেল ইম্পোর্ট করে ইরান থেকে বরাবরই, এবং এটা অনেক আগে থেকে হয়ে আসছে। মুদ্রার বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় বলে, যেহেতু তাদের এই স্যাংশনের কারণে তারা কিন্তু ডলার এক্সচেঞ্জ করতে পারে না। বাইরে থেকে হয়তো কিছু একটা ইম্পোর্ট করলো, ইন রিটার্ন যে তারা ডলারে পে করবে এটা সম্ভব হয় না। তো ওইখানে থাকা অবস্থায় আমি ওদের মুখে শুনছি যে ওই যে প্রাচীনকালে যে বিনিময় প্রথা একটা ছিল না, যে আমি আপনাকে তেল দিচ্ছি আপনি আমাকে এটা দিবেন। ইরানের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে তারা চায়নাকে তেল দিবে, ইন রিটার্ন হয়তো চায়না জাহাজের স্পেয়ার পার্টস দিচ্ছে বা এটা সেটা দিচ্ছে। তো ওদের মধ্যে অনেক সময় বিনিময় প্রথা হয়, বা আরো অনেক ওয়েতে তারা অভ্যন্তরীণ বিষয় তারা আরো অনেক ওয়েতে বিজনেস করে। তবে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইরানের প্রযুক্তি ওয়ার্ল্ডের কেউ সেভাবে জানে না, কারণ তারা এটা নিজেরা ডেভেলপ করছে, আবিষ্কার করছে। তো এই স্যাংশন থাকার কারণে এটা হচ্ছে আমার মনে হয় ওদের একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। একটা প্রশ্ন দিয়ে হরমুজ প্রণালী থেকে বের হয়ে যাব, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী আমাদের বাংলাদেশের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কি মনে হয়? যেহেতু ওই প্রণালী দিয়ে নাকি আমাদের অনেক জ্বালানি থেকে শুরু করে আসা যাওয়া করে, যার একটা প্রভাব কিন্তু অলরেডি পড়ছে। আপনার কাছে কি মনে হয় যে কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে? বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে হ্যাঁ হরমুজ গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশ একটু সস্তায় তেল ওইদিকে যদি যায় তাহলে পাবে, এটা হচ্ছে কথা। বাট বাংলাদেশে কিন্তু আরও অপশান আছে। বাংলাদেশে আরও অপশান আছে। বাংলাদেশ চাইলে সিঙ্গাপুর থেকে নিতে পারে, মালয়েশিয়া থেকে নিতে পারে। সিঙ্গাপুরে রিফাইনারিতে প্রচুর তেল আছে, ইভেন মালয়েশিয়া থেকে নেয়ও। আমিও এমন এক জাহাজে ছিলাম যে আমাদের যে জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ মালয়েশিয়ায় যেয়ে আউটার থেকে ওইখান থেকে তেল লোড করে বাংলাদেশে নিয়ে আসে। সো বাংলাদেশে অপশান আছে। আই এম নট শিওর যে বাংলাদেশকে কেন শুধুমাত্র হরমুজের জন্যই অপেক্ষা করতে হবে, কেন তারা অন্যান্য অপশানগুলো ট্রাই করতেছে না, এটা আমাদের যারা উপরে আছেন ওনারা অবশ্যই নিশ্চয়ই দেখবেন। আরও নানান ধরনের
কোম্পানি আছে, নানা ধরনের সোর্স আছে তেল নিয়ে আসার। বাট হরমুজে বাংলাদেশি জাহাজ যদি যায়, আই থিঙ্ক যদি তারা রেগুলেশন ফলো করে যায়, আমার মনে হয় না ইরান হার্মফুল হবে। না, অনেকে তো বলছে যে বাংলাদেশের যে বেশিরভাগ জ্বালানি নাকি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে, এবং মধ্যপ্রাচ্য থেকে দেশ থেকে আনতে হলে নাকি হরমুজ দিয়েই যেতে আনতে হবে, হয়, এটা একটা right. বিষয়। আরেকটা হয়তো বা এমনটা হচ্ছে যে আমরা যেখানে সস্তা পাচ্ছি সেখানে যাচ্ছি, এই কারণে হরমুজটা হ্যাঁ, হয়তো বা সিঙ্গাপুর মালয়েশিয়ার দামটা একটু বেশি, দামটা এমনটা একটু হতে বেশি পারে। হতে পারে। আচ্ছা, ইরানে তো আপনি গিয়েছেন, যেহেতু বলছিলেন না যে নিষেধাজ্ঞার কারণে আসলে অনেকে যায় না ইরান সম্পর্কে, আপনার চোখে ইরান কেমন দেখেছেন, উন্নত কেমন রাষ্ট্রটা? আমার চোখে আমি যখন প্রথম যাই ইরানে, আমি প্রথম গিয়েছিলাম 2014 সালে। আচ্ছা, তখন $1 সমান ছিল 32,000 ইরানিয়ান রিয়াল, বা হচ্ছে 3,200 ওদের আরেকটা কারেন্সি, মানে ওরা একটা জিরো কম করে, মানে রিয়াল হচ্ছে 32,000, আর একটা জিরো কম করে দিলে ওটা আরেকটা হচ্ছে ছিল আপনার মুদ্রার নাম ছিল হোয়াটএভার, আমার নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না। তো ওই সময় ছিল 32,000 রিয়াল, সেটা এখন সম্ভবত অনেক $1 16 লাখ, আমি লাস্ট 16 লাখ রিয়াল হয়ে গেছে। গেছে। আমি লাস্ট যখন ইরান ভিজিট করি তখন আমি সর্বোচ্চ দেখছিলাম $1 1,80,000 রিয়াল মতো ছিল। তো এটা বাড়তে বাড়তে এখন 16 লাখে উঠছে। এটা অবশ্যই যুদ্ধের কারণে এমনটা হয়েছে। তবে অর্থনৈতিক দিক দিয়ে আমি যদি বলি, আমার কাছে তেহরান খুব ভালো লাগছে, যথেষ্ট উন্নত একটা দেশ। আর ইরানের যে নর্থ সাইডটা, ইস্পাহানের দিকে, ইরানের নর্থ সাইডটা বেসিক্যালি আপনি ওইখানে গেলে মনে হবে যে আপনি হয়তো কোনো উন্নত দেশে আসছেন, বা ইউরোপে আসছেন, এরকম একটা ফিল ওইখানে পাবেন। জায়গাগুলো ঠান্ডা ঠান্ডা। তো ইরান আমার কাছে যথেষ্ট উন্নত মনে হয়েছে। কিন্তু এইখানে আমি একটা বিতর্কিত মন্তব্য করি যে ইরানের অনেক মানুষ ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা আসলে হ্যাপি না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মানে আমার ইরানিয়ানদের সাথে মিশে আমি যতটুকু বুঝছি যে ইরানিয়ানরা মাঝামাঝি কেউ নাই। হয় তারা একদম মানে কট্টর যে এই শাসন ব্যবস্থা সেটার পক্ষে, খামেনি অথবা পক্ষ, একেবারে বিপক্ষে। এবং যারা বিপক্ষে তারা খুব বাজেভাবে সমালোচনা করে, যেটা আমরা দেখি, আমি শুনছি, আমি তো অনেকজনের সাথে যেহেতু মিশছি, এটা অনেকের শুনে খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। এবং যখন যুদ্ধ হয় তখন আমার মানে আরেকটা ভয়ের জায়গা ছিল, থাকে না গাদ্দার যুদ্ধে, তো এই নিজেদের মধ্যে থেকে গাদ্দারি করার পসিবিলিটি ইরানে অনেক বেশি, এবং তা কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বেশি। তার কারণ একটা বড় অংশ আছে যারা হচ্ছে এই শাসন ব্যবস্থার মানে খামেনি সরকার বা বিপ্লবী সরকার যেটা আছে বিপক্ষে, রাইট। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমরা যখন তেহরান থেকে ফ্লাই করি, ধরেন আমি ব্যাক করতেছি তেহরান থেকে ব্যাক করলে সচরাচর দুবাই বা কাতার হয়ে আমি বাংলাদেশে আসি। যখন আমি তেহরানে প্লেনে উঠছি তখন আমি দেখছি একদম সবাই ইরানিয়ান যে কালচার বা ইরানিয়ান যে লেবাস, যে পোশাক আশাক বলছি, আমি সেটা মিন করতেছি, পোশাক সেভাবে তারা উঠতেছে। জাস্ট প্লেনটা ফ্লাই করার পরে আপনি 10 মিনিট পরে আর কাউকে চিনতে পারবেন না। আপনার মনে হবে যে আপনি ইউরোপিয়ান বা আমেরিকান কোনো কান্ট্রির কোনো একটা প্লেনে এসে উঠছেন। তো তাদের মধ্যে 95%-এর মধ্যে আপনি আর দেখবেন না যে ইরানিয়ান কোনো কিছু পোশাক আশাক কোনো কিছু আছে। তো এটা তো যার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে। মারুফ ভাই, আমি একটু বলি, ধরুন আমরা যখন টেলিভিশন নিউজগুলো দেখি ইরানের ক্ষেত্রে, দেখি যে তারা তো অবশ্যই ইসলামিক পোশাকগুলো, যে বড় বড় আবায়া বা বোরকা টাইপ এগুলো পরছে, এইগুলোকে ব্যবহার করে এখানে সরকারিভাবে ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা ব্যবহার করতেই হবে। আচ্ছা, এটা যে সবাই স্বেচ্ছায় ব্যবহার করছে তা না, এটা ব্যবহার করা ওখানে সরকারিভাবে করতে বাধ্য। এই কারণে হচ্ছে বিমানে ওঠার পর চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি বন্দর প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখেছি ইরানে তো অনেক ধরনের বন্দরে আক্রমণ হচ্ছে। খার্গ আইল্যান্ড নিয়ে অনেক কথা হচ্ছে, আপনি যখন খার্গ আইল্যান্ডে গিয়েছেন, এই আইল্যান্ডটা সম্পর্কে একটু জানবো। খার্গ আইল্যান্ডে আমি প্রথম যখন ইরানে যাই, তো খার্গ আইল্যান্ড থেকে আমি জাহাজে উঠছিলাম। খার্গ আইল্যান্ডটা বেসিক্যালি এখানে পুরোটাই তেলের কি বলবো, এখানে স্টোর করা আর কি। আচ্ছা, রিফাইনারি বলেন, সব বড় বড় ট্যাঙ্কে তেল স্টোর করা, এবং খুব সেন্সিটিভ একটা জায়গা। ওইখানে আমরা যখন যাই আমাদেরকে বের হতে দেয় না, মানে সিকিউর প্লেস, একদম সিকিউর প্লেস। ওইখানে খুব বেশি মানুষ বসবাস করে না, রেসিডেন্সিয়াল এরিয়া না ওইটা। না, আমি তো শুনেছি নাকি ওখানে দিনের বেলা মানুষ কাজ করতে যায়, আবার একটা সময় নাকি নিয়ে আসে তাদের। হ্যাঁ, একটা সময় ব্যাক করে। ওইখানে মেনলি
দেখা যাবে যে 2 সপ্তাহ পর পরে ওখানে মানুষ চেঞ্জ হয়, মানে ডিউটি চেঞ্জ হয়, গেল 2 সপ্তাহ কাজ করলো, আবার 2 সপ্তাহ পরে আবার এখানে ব্যাক করে, আবার আরেকটা গ্রুপ যায়, এইভাবে। ওখানে বেসিক্যালি মানুষ কাজের জন্য যায়। ওই জায়গাটা প্রচন্ড গরম, ওইখানে থাকার জন্য সুইটেবল জায়গা না। একবার আমরা একটু সুযোগ পাইছিলাম আর কি বের হওয়ার, তো ছোটখাটো 2-একটা পার্ক আছে। তারপর আমাদের যে কোম্পানির গেস্ট হাউস, ওইখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা পার্ক, মানে ওইটা মানুষের থাকার বসবাসের জন্য আসলে উপযোগী না, ওইটা শুধু কাজের জায়গা। আর ওইখানে যে প্রচুর তেল স্টোর করা, সো ওইটা খুবই মানে ইরানের সব থেকে ইম্পর্টেন্ট একটা হাব আমি বলবো যে এই খার্গ আইল্যান্ড। তেলের ক্ষেত্রে খার্গ আইল্যান্ড এবং আসালুয়ে, এই 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 দুইটা জায়গা। আচ্ছা, এই খার্গ আইল্যান্ড কি ইরানের মূল ভূখণ্ড থেকে একটু দূরে? হ্যাঁ, এটা ছোট্ট একটা আইল্যান্ড। না, কেন বললাম যে এই আইল্যান্ড নিয়ে তো বলছে যে ট্রাম্প বলেছেন যে খার্গ আইল্যান্ড দখল করতে চান তারা আর কি। তা এটাও কি সম্ভব আপনার কাছে মনে হয়, যে ওদের যে ভৌগোলিক ব্যাপারটা আছে? খার্গ আইল্যান্ডটা অ্যাকচুয়ালি সবসময় টার্গেটে থাকে, কারণ যখন ইরাকের সাথে যুদ্ধ হয় এর আগে, তখনও কিন্তু খার্গ আইল্যান্ডে আক্রমণ হয়েছে। এই আইল্যান্ডটা নিয়ন্ত্রণে নেয়া মানে ইরানের তেলের একটা বড় অংশ আপনি নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারতেছেন। সেই কারণে খার্গটা সবসময় টার্গেট করা হয়। ইভেন এখনো ইরাক ইরান যুদ্ধের সময় যে জাহাজ আক্রমণ করা হয়েছিল, সেই জাহাজের ধ্বংসাবশেষ ওই খার্গের আশেপাশে আছে, আমরা ওইখানে গেলে দেখতে পাই। হ্যাঁ, এখনো আছে। আর এটা হচ্ছে যে আপনি তো অনেকগুলো বন্দরে গিয়েছেন মনে হয় ইরানের। আমরা দেখছি যে রিসেন্টলি আক্রমণের একটা হয়তোবা ধারা হিসেবে বন্দরগুলোতে আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। বন্দরগুলো সম্পর্কে জানতে চাই, ইরানে আসলে কতগুলো বন্দর আছে? বা ইরানে বেশ কয়েকটা বন্দর আছে, এর মধ্যে এই যে বিখ্যাত যেটা খার্গ আইল্যান্ড, এটা অ্যাকচুয়ালি ওরা বলে জাজিরে খার্গ। হ্যাঁ, মানে জাজিরে মানে দ্বীপ আর কি। তো খার্গ আইল্যান্ড, তারপরে আপনার আসালুয়ে যেটা বললাম, আসালুয়ে এটা ওইখানে বেসিক্যালি গ্যাসের জন্য এটা খুব বিখ্যাত। ওইখান থেকে প্রচুর মানে ওইখানে স্টোর আছে প্রচুর, ওইটাও একটা বড় হাব। এইদিকে বন্দর আব্বাস আছে, তারপরে বন্দর আল খোমেনি আছে। তো এই ধরনের এইগুলোই মোটামুটি বড় পোর্ট বলতে 4-5টা এরকম বেশ বড় পোর্ট আছে। যেহেতু ছিলেন ইরানে বেশ কয়েকদিন, ওখানকার পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা যে আইআরজিসি সম্পর্কে, যে এই আইআরজিসি তো বলতে গেলে যে যুদ্ধ করছে, তাদের কার্যক্রম কি আপনার দেখা সৌভাগ্য হয়েছে রাস্তাঘাটে, বা তাদের পুলিশ কার্যক্রম, আইন শৃঙ্খলা না খুব একটা চোখে পড়ে নাই। তবে আমরা যখন ওই যে ইয়েতে যেতাম, যখন জলদস্যু প্রবণ এরিয়াতে যেতাম, তখন আমাদের সাথে এই যে গার্ডরা আসতো। ওরা ঠিক মানে রেগুলেশনের গার্ড না, বাট ওদের একটা আলাদা একটা ইয়ে ছিল আর কি, আলাদা একটা সেক্টর ছিল যারা এই মেরিটাইম সিকিউরিটি নিয়ে কাজ করতো। তো ওইখানে আপনার একটা আইল্যান্ড থেকে আমরা তাদেরকে পিক করতাম। তো তাদেরকে ওই সময় দেখছি যে খুব ভারী ভারী অস্ত্র নিয়ে আমাদের জাহাজে আসতো আর কি, একদম ওই এলএমজি থেকে শুরু করে এসএমজি, পিস্তল, নানান ধরনের। তো মানে অস্ত্রের মোটামুটি খুব ভালো রকমের তারা বহর নিয়ে আমাদের জাহাজে আসতো, 6 জন করে আসতো, এবং আমাদেরকে হচ্ছে সোমালিয়ার যে কোস্ট, সেই কোস্ট পার করে দিয়ে একদম ইয়েমেনে যেয়ে তারা আবার নামতো। আবার ইয়েমেন থেকে যখন আমরা আসতাম আবার, হ্যাঁ, তারা আবার ইয়েমেন থেকে আসতো। তো ওই গার্ডদেরকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। দে আর ভেরি গুড। আচ্ছা, এই খমেনি সরকার সম্পর্কে একটু কথা বলতে চাই। ইরানে এখন বর্তমান যে প্রশাসক বা যাদের আন্ডারে হচ্ছে চলছে, একটু আগে বলছিলেন যে অনেকে আসলে তাদের শাসন ব্যবস্থায় খুশি না বা নাখুশ রয়েছে, কিন্তু ভেতরে পরিস্থিতি আপনার চোখে কি মনে হয়েছে? যে ভেতরের পরিস্থিতি যখন দেশের স্বার্থ রক্ষার বিষয় আসে, তখন আমার মনে হয় যে সবাই কম বেশি একরকম। কারণ মানে এখানে তো আমেরিকার সাথে সমস্যা, যখন আমার মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু আমি যখন দেখবো আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমার মতামতের ব্যাপারটা পরে, আগে আমার দেশ বাঁচানো। সো আই থিঙ্ক তারা এখন সবাই একসাথে চেষ্টা করছে যেন দেশ বাঁচানো যায়। 2-1জনকে নক দিয়েছিলেন ইরানে আছে, তাদের কাছ থেকে কেমন তথ্য পেয়েছেন? আমি আসলে তাদেরকে বেশি প্রশ্ন করি না, শুধু আমি জানতে চাইছি যে আর ইউ ওকে অর নট। তো আমাকে রিপ্লাই দিছে ইয়েস উই আর ফাইন, উই আর স্টিল ওকে। আচ্ছা, হ্যাঁ, এরকম বলে। তো আসলে বেশি কিছু বলতে জানে, কারণ ওদের ইন্টারনেট নাই। লিখছে যে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়, পায় না, তো এই কারণে বেশি কথা না বলাটাই বেটার। আচ্ছা, ইরানিরা বাংলাদেশ সম্পর্কে কতটা জানে, বা বাংলাদেশিদের সম্পর্কে তাদের আসলে অভিমতটা কি? আপনি তো জানে, ওরা জানে, এবং অ্যাজ আ মুসলিম কান্ট্রি তারা পছন্দ করে, সম্মান করে যথেষ্ট।
আমি যতদূর দেখছি মানে ওরা জানে। আরেকটা জিনিস জানতে চাই, ওদের ফুড কালচারটা একটু। ইরানের ফুড আমরা তো কালচার, ভাত খাই, ইরান ওরা কি হ্যাঁ, খাচ্ছে? ওরাও ভাত খায়, ওরা একটু ড্রাই আইটেম বেশি পছন্দ করে, কাবাব টাইপ আর কি। তবে ওরা ওদের রাইসটা অনেক ভালো, ওরা বাসমতি চাল খায়। আচ্ছা, তার সাথে হচ্ছে জাফরান তো থাকে সবকিছুর মধ্যে, ইরানিয়ান জাফরান খুবই ভালো। তো ওদের খাবারের স্মেলটা ভীষণ ভালো লাগে। ইরান নিয়ে কি আমাদেরকে জানানোর মতো আর কিছু আছে কিনা আপনার কাছে? ইরানে তো আসলে আমার অনেক গল্প, অনেক ভালো স্মৃতি, অনেক ওই সময় অনেক স্ট্রাগল করছি জাহাজে। সো ভালো খারাপ সব মিলে তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। ওই যে শুরুতে যেটা বললাম না, তারা খুবই ওয়েল বিহেভড, তারা শৃঙ্খলাবদ্ধ। এবং একটা জিনিস আমি ওই সময় থেকে খেয়াল করি যে আর যাই হোক তারা আমেরিকাকে ভয় পায় না। ভয় পায় না? না না, নো ম্যাটার হোয়াট, তারা এই শাসন ব্যবস্থা পছন্দ করুক বা না করুক বা যেটাই হোক না কেন, আমেরিকার প্রশ্নে তারা হাসে। হ্যাঁ, বলে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আমেরিকা, সিম্পল, যে আমেরিকা আসুক, যুদ্ধ করুক। আর আরেকটা ওদের দেশে যেটা আছে যে 12 ক্লাস পাস করার পরে বা এইচএসসি পাস করার পরে প্রত্যেকের জন্য 2 বছরের মিলিটারি ট্রেনিং কম্পালসারি ইরানে? ইরানে। আচ্ছা। হ্যাঁ। আর এই মিলিটারি ট্রেনিং কেউ যদি না করতে চায় তাহলে অনেক টাকা খরচ করে বাইপাস করতে হয় বা অনেক ঝামেলা। আর এই মিলিটারি ট্রেনিংটা থাকলে ফার্দার পরবর্তীতে তারা অনেক ধরনের সুবিধা পায় আর কি। সরকারিভাবে সুযোগ সুবিধা পায়। আরেকটা হচ্ছে ইসরায়েলে তো আমরা দেখেছি যে বোম টোম মারলেই তারা বাংকারে চলে যায়। ইরানের মানুষের বা ওখানকার যে আবাসস্থল, সেখানে কি বাংকারের না, আমি আমি কখনো বাংকার চোখে পড়ে দেখি না? না। না, আমার চোখে পড়ে নাই বাংকার। এবং আরেকটা বিষয় আপনি দেখেছেন কিনা, আমি দেখেছি, আমি যদিও শেষে দিয়ে চলে আসলাম, মানে এমনও হচ্ছে যে ইরানিরা মানে অনেক সাহসী, যে ওনারা মিছিল করছে পাশে, অনেক পাশে সাহস। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বোমা হামলা করলো, তারা ওখান থেকে, আমরা তো একটু আওয়াজ হলে দৌড় দিই, তারা দেখলাম যে সেখানে দাঁড়িয়ে মিছিল করছে। অনেক সাহস, অনেক সাহস। আমি কত সালে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমেরিকার একটা ড্রোন তারা নামাই ফেলছিল, তো তখন কিন্তু ওই যে ইরান আক্রমণের একটা আদেশ আসছিল এরকম কিছু একটা। এটা সম্ভবত ইফ আই এম নট রং 2016 সালের দিকে, 2016 বা তারপরে আগে পরে যে কোনো সময় হতে পারে। ওই সময় আমি ভয় পাচ্ছিলাম। আপনি তখন ওখানে ছিলেন? আমরা তখন পার্সিয়ান গালফে ছিলাম। আচ্ছা। এবং টু বি ভেরি স্পেসিফিক, খার্ক আইল্যান্ডের আউটার এঙ্গেজে ছিলাম। তো আচ্ছা। ইরান যদি আক্রমণ করে তাহলে প্রথম আক্রমণ হবে খার্ক আইল্যান্ডে, আচ্ছা। কোনো সন্দেহ নাই। আমি স্বাভাবিকভাবে ভয় পাচ্ছি, কি হবে না হবে। ওরা হাসতেছে, হ্যাঁ, ওদের ভাষায় বলে যে আগা, ডোন্ট ওয়ারি, নাথিং গোনা হ্যাপেন। মানে ওই আগা মানে হচ্ছে জনাব, হ্যাঁ, তো নাথিং গোনা হ্যাপেন, এত ভয় পাওয়ার কিছু নাই। সে তো ওরা প্রচন্ড সাহস। ঠিক আছে মারুফ ভাই, আপনার কাছ থেকে আসলে আমি ইরান সম্পর্কে যা যা জানার ছিল আমার মোটামুটি সব প্রশ্ন করেছি। আর আশা করি আমার মতো যারা কিউরিয়াস আছে এই হরমুজ প্রণালী, ইরান নিয়ে, তারা অনেক কিছু জানতে পেরেছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আব্দুল্লাহ হিল মারুফের সঙ্গে, প্রশ্ন করছিলাম ইরান নিয়ে, প্রশ্ন করছিলাম খার্ক আইল্যান্ড থেকে শুরু করে হরমুজ প্রণালী নিয়ে, যেহেতু তার বাস্তব অভিজ্ঞতা আছে। আশা করি আমার মতো আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।